আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা ঢাকা বোর্ড 2019-এ আসা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো উদ্দীপকে, চিত্র এ আর চিত্র বি দুইটা চিত্র দেওয়া আছে। এখন এই চিত্র দুইটা দেখে তোমাকে বুঝতে পারা লাগবে যে কোন প্রক্রিয়াটার কথা বলা হয়েছে। চিত্র এ তে দেখো একটা চারা, এই চারা থেকে আমরা কতগুলা চারা তৈরি করলাম। তাহলে একটা চারা থেকে অসংখ্য চারা তৈরির প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে টিস্যু কালচার। টিস্যু কালচারের মাধ্যমে আমরা জানি অল্প সময়ে অসংখ্য চারা তৈরি করা যায়। তাহলে এই প্রক্রিয়াটার নাম আমরা কি বলবো? এই প্রক্রিয়াটা বা চিত্র এ হচ্ছে আমাদের টিস্যু কালচার। এরপরে দেখো চিত্র বি এর দিকে তাকাও, কি দেখতে পাচ্ছি? একটা ব্যাকটেরিয়ার চিত্র দেখতে পাচ্ছি, তাই না? এই যে এটা হলো একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার পাশে এটা কি আঁকা আছে? একটা গোলাকার অংশ। এখন এটা হচ্ছে একটা বৃত্তাকার ডিএনএ। আমরা জানি ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএকে প্লাজমিড বলা হয়। ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএকে প্লাজমিড বলা হয়। তাহলে এই যে প্লাজমিড আর এই যে ব্যাকটেরিয়া, এটা দ্বারা কোন প্রক্রিয়া বোঝানোর চেষ্টা করছে? এই যে ব্যাকটেরিয়াটার যে বৃত্তাকার ডিএনএ, এখানে দেখো তো এই অংশটুকু বেশি কালো করে দেখানো হয়েছে না? এখানটায় হচ্ছে নতুন একটা জিন স্থানান্তর করছে বা নতুন একটা জিন এখানে ভিতর ইনক্লুড করছে। কোনো একটা উন্নত বৈশিষ্ট্যের জিন এটা নিয়ে আমরা যদি অন্য কোনো একটা জীবের ভিতরে মানে ট্রান্সফার করে দিতে পারি, সেক্ষেত্রে এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে জিনোম স্থানান্তর বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তাহলে চিত্র বি আমাদের কি? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এই দুইটা প্রযুক্তি, এই যে টিস্যু কালচার আর রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এই দুইটাই হচ্ছে আমাদের বায়োটেকনোলজির বদৌলতে বর্তমানে আলোড়ন সৃষ্টিকারী সবচেয়ে আলোচ্য দুইটা প্রক্রিয়া, যেখানে টিস্যু কালচার আর রিকম্বিনেন্ট ডিএনএ। মজার বিষয় কি জানো? এই 14 অধ্যায়ে আমাদের শুধু এই দুইটা প্রযুক্তি নিয়েই হচ্ছে আলোচনা করা হয়েছে। তাহলে যদি তুমি উদ্দীপক দেখতে পারো যে 14 অধ্যায় থেকে আসছে, তাহলে চোখ বন্ধ করে একটা হবে টিস্যু কালচার আর একটা রিকম্বিনেন্ট ডিএনএ। এখন কোনটা কি প্রযুক্তি এটা একটু ঠিক করে বুঝতে পারলেই হচ্ছে আমাদের সৃজনশীলটা সহজ। তাহলে একটা চারা থেকে অসংখ্য চারা তৈরি হইল টিস্যু কালচার। ডিএনএর সাহায্যে জিন স্থানান্তরের কাজটা করতেছি, এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। উদ্দীপক বুঝতে পারলাম। এবার দেখো ক নাম্বারে কি বলছে। অটোজোম কি? সারা জীবন ক্রোমোজোম ওয়ার্ডটা শুনে আসলাম, ক নাম্বারে জিজ্ঞেস করলো অটোজোম কি হইলো ব্যাপারটা। চলো আমরা একটু দেখি। এই যে ক্রোমোজোম, মানুষের দেহে আমরা জানি ক্রোমোজোম থাকে হচ্ছে তোমার 23 জোড়া বা 46টি। 23 জোড়া বা 46টি ক্রোমোজোমের ভিতরে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। 22 জোড়াকে বলবো অটোজোম, যেটা আমাদের দেহ গঠনে সাহায্য করে। মেল ফিমেল উভয় বডিতেই এগুলো সেম থাকতেছে। আরেক জোড়া হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম, যেটা লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। যে আমাদের যে ভ্রূণটা থাকবে, ভ্রূণ কি মেয়ে হবে না ছেলে হবে, সেক্ষেত্রে লিঙ্গ নির্ধারণে এই সেক্স ক্রোমোজোমটা কাজ করতেছে, যেটা থাকবে শুধুমাত্র এক জোড়া। এই এক জোড়ার ভিতরে এক্স আর এক্স এই পেয়ারটা হচ্ছে একটা জোড়া, আবার এক্স আর ওয়াই এই পেয়ারটা হচ্ছে আরেকটা জোড়া। যদি এক্স আর এক্স হয় সেক্ষেত্রে আমরা কন্যা সন্তান পাবো, যদি এক্স আর ওয়াই হয় সেক্ষেত্রে আমরা পুত্র সন্তান জন্ম হইতে দেখব। তাহলে এই যে সেক্স ক্রোমোজোমটা লিঙ্গ নির্ধারণে কাজ করতেছে। আর অটোজোম দেহ গঠন করবে। এখানে যে 22 জোড়া বা 44টা ক্রোমোজোম আছে, ওইটা মেয়েদের বডিতে যেরকম ছেলেদের বডিতেও একই রকম। তাহলে এটা গেল আমাদের অটোজোম। তাহলে ক নম্বরে জিজ্ঞেস করছে যে অটোজোম কি? আমরা কি বলতে পারি? শারীরবৃত্তীয়, ভ্রূণ এবং দেহ গঠন প্রভৃতি কার্যাদিতে অংশগ্রহণকারী যে ক্রোমোজোমগুলা, শারীরবৃত্তীয় কার্যাবলী, ভ্রূণ গঠন, দেহ গঠন, তার মানে দেহ গঠনের কাজগুলা তোমার লিঙ্গ নির্ধারণ বাদে যত কাজ আছে একটা বডিতে, সেই কাজগুলা নির্ধারণ করে বা ওই কাজগুলা করতে অংশগ্রহণ করে যে ক্রোমোজোমগুলা, ওই ক্রোমোজোমকে আমরা বলতেছি হচ্ছে অটোজোম। অটোজোম কয় জোড়া থাকে? 22 জোড়া বা 44টি। এমসিকিউতে যখন আসবে তখন খেয়াল রাখবা যে তোমার কতটি জিজ্ঞেস করছে না কত জোড়া জিজ্ঞেস করছে। এই জায়গাটায় কিন্তু অনেকেই ভুলটা করে। তাহলে খ নাম্বারে আসো। বর্ণান্ধতা মহিলাদের চেয়ে পুরুষের ক্ষেত্রে বেশি হয় কেন? এখন বর্ণান্ধতার যেই জিনটা, সেটা হচ্ছে আমাদের এক্স ক্রোমোজোমের ভিতর থাকে। একটু আগে আমি কি বললাম? যখন দুইটাই এক্স থাকতেছে এটা হচ্ছে কন্যা সন্তান, আর যখন এক্স আর ওয়াই থাকতেছে এটাকে আমরা বলবো হচ্ছে পুত্র সন্তান। এবার দেখো বর্ণান্ধতা আবার থ্যালাসেমিয়া, এই যে রোগগুলা, এই অসুখগুলাকে আমরা বলবো হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, যেগুলা তোমার এক্স ক্রোমোজোমের মিউটেশনের কারণে হয়। সেক্স লিঙ্কড বলার কারণ হচ্ছে ওই যে বংশ পরম্পরায় এই রোগগুলা চলে আসে। তোমার বংশে যদি কারো বর্ণান্ধতা থাকে,
অথবা থ্যালাসেমিয়া রোগ যদি থাকে, সেক্ষেত্রে বংশ পরম্পরায় এই রোগটা হচ্ছে আমরা সন্তান সন্ততিতে আসতে দেখি, যার জন্য এটাকে আমরা বলবো হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এখন এক্স ক্রোমোজোমে যখন মিউটেশন হচ্ছে, সেক্ষেত্রে দেখো এক্স ক্রোমোজোমটা ধরো এটাতে মিউটেশন হইল। এখন কন্যাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, এক্স ক্রোমোজোমে এইটাতে যখন মিউটেশন হচ্ছে, ওর অল্টারনেটিভ হিসেবে আরেকটা এক্স ক্রোমোজোম আছে। তাহলে একটা এক্স ক্রোমোজোমে মিউটেশন ঘটলেও মেয়েরা কিন্তু এই আরেকটা এক্স দিয়ে মানে কাজ নর্মালভাবে করতে পারে। সেক্ষেত্রে এই যে জিনটা, এটা হচ্ছে তোমার বাহক হিসেবে কাজ করবে, মানে এই অসুস্থতার জিনটা আছে কিন্তু প্রকাশ পাবে না। কিন্তু ছেলেদের ক্ষেত্রে দেখো এক্স ক্রোমোজোমে এখন মিউটেশন হবে, হইলো এখানে মিউটেশন, এক্স ক্রোমোজোমে মিউটেশন হয়ে গেলে ওর কিন্তু আর এক্স ক্রোমোজোম নাই, এক্স পুরাটাই আক্রান্ত হয়ে গেছে। তাহলে ছেলেদের ক্ষেত্রে যখন এক্স ক্রোমোজোমটা আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে ওই ছেলেটা পুরোপুরি তোমার হচ্ছে আক্রান্ত হয়ে যায়, কোনো বাহক হয় না। ছেলেরা কখনো বাহক হইতে পারে না, ওরা মানে রোগের জিনটা প্রবেশ করলে মানে একবারেই হচ্ছে তোমার আক্রান্ত হয়ে যায়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে আমরা হচ্ছে এই বাহক হইতে দেখি, কারণ ওদের অল্টারনেটিভ আরেকটা এক্স ক্রোমোজোম আছে। তাহলে বর্ণান্ধতার জিনটাও হচ্ছে এরকম, এক্স ক্রোমোজোমের মিউটেশন ঘটবে। এখন মিউটেশনটা যখন ঘটতেছে, ওই এক্সকে আক্রান্ত করে ফেলতেছে, ওর তো আর অল্টারনেটিভ কোনো এক্স ক্রোমোজোম নাই, যার জন্য ও হচ্ছে আক্রান্ত হয়ে যাবে। বর্ণান্ধতা আবার দুই ধরনের হয়, যদি একটা পিগমেন্ট নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ওই ব্যক্তি লাল আর সবুজ রং চিনতে পারবে না। আর যদি একের অধিক পিগমেন্ট নষ্ট হয়ে যায়, রং শনাক্তকারী পিগমেন্টগুলো যখন নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমরা হলুদ আর নীল রং চিনতে পারে না এরকম দেখবো। লাল সবুজ হচ্ছে সার্বজনীন বর্ণান্ধতা, এটা অধিকাংশ ক্ষেত্রে প্রতি 10 জন পুরুষের ক্ষেত্রে একজনকে কিন্তু আমরা বর্ণান্ধ হইতে দেখি, ওরা লাল সবুজ রংটা আলাদা করতে পারে না। তাহলে আমরা বুঝতে পারলাম কি জন্য ছেলেদের বেশি হইলো, কারণ ছেলেদের এক্স ক্রোমোজোম একটাই থাকে, আর এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলোর মিউটেশন তোমার এক্স ক্রোমোজোমেই হয়। এখন একটা মাত্র এক্স ক্রোমোজোম আছে, ওইটাও মিউটেশনে আক্রান্ত হয়ে গেল, তাহলে তো ওরা আক্রান্ত হয়ে যাবে। তাহলে বর্ণান্ধতা সাধারণত এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর মিউটেশনের কারণে হয়। এই যে এক্স ক্রোমোজোমের মিউটেশন, মিউটেশন বলতে বোঝায় হচ্ছে পরিবর্তন, মানে অসুস্থতার জিন অবস্থান করে পরিবর্তন করে ফেলবে। মহিলাদের ক্ষেত্রে দুটি ক্রোমোজোমই এক্স, দুটি এক্স ক্রোমোজোমের একই সাথে একই অসুখের মিউটেশন থাকার সম্ভাবনা কম থাকে। আক্রান্ত হইলে একটা আক্রান্ত হবে, সেক্ষেত্রে আরেকটা দিয়ে ওরা কাজ চালাতে পারে বা প্রকাশ পাচ্ছে না। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কি হইলো, তোমার একটাই এক্স ক্রোমোজোম থাকে, আর ওইটাতেই যখন মিউটেশন ঘটে যায় ওরা তখন আক্রান্ত হয়ে যায়। এরপরে চলো আমরা গ নাম্বারটাতে যাই। কি বলছে দেখো তো, চিত্র বি এর পদ্ধতিটি ব্যাখ্যা করতে বলছে। বি এর ভিতর কি আছে, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এই যে চিত্র বি কি ছিল, আমরা এই প্লাজমিডটা আর প্লাজমিড বলতে এই যে এখানে ভিতরে যেটা আছে দেখো, এই ডিএনএটার ভিতরে এই গোলাকার অংশটা দিছে না, এটাই হচ্ছে বাইরে এখানে আসছে। তাহলে ব্যাকটেরিয়ার যে প্লাজমিড, এটা ব্যবহার করে আমরা যে প্রক্রিয়াটা সম্পন্ন করছিলাম, ওইটা ছিল আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, যে পদ্ধতিটা এখন ব্যাখ্যা করতে বলছে। এখন ব্যাখ্যা করার আগে আমি তোমাদেরকে একটু চিত্র এঁকে কনসেপ্টটা ক্লিয়ার করি, এরপরে কনসেপ্ট ক্লিয়ার হইলে তুমি ব্যাখ্যা নিজে নিজেই করতে পারবা। সবার প্রথমে আমি একটা ব্যাকটেরিয়া নিব, উদ্দীপকে যেরকম একটা ব্যাকটেরিয়া ছিল ওরকম একটা ব্যাকটেরিয়া নিলাম। এখন কোন ব্যাকটেরিয়া নিব, ইকোলি ব্যাকটেরিয়া নিব। ইকোলি ব্যাকটেরিয়া নেওয়ার কারণ হচ্ছে ওর ক্ষেত্রে আমরা দেখো ক্রোমাটিন বস্তু দেখতে পাচ্ছি, যে জালিকার মতো বা পেঁচানো যে অংশগুলো, এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকার ভিতরে আমরা কি জানি, নিউক্লিয়াসের ভিতর তোমার ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের ভিতর ডিএনএ থাকে, ডিএনএর ভিতরে জিন থাকে, জিনের ভিতরে বৈশিষ্ট্য থাকে। এখন এইখানে ক্রোমাটিন জালিকার বাইরেও একটা ডিএনএ আছে, দেখো এই যে বৃত্তাকার ডিএনএটা, এইটাই হচ্ছে আমাদের সুবিধা, আমরা এক্সট্রা করে ডিএনএটা পেয়ে যাচ্ছি। তাহলে এই বৃত্তাকার ডিএনএটা আমি বের করে নিয়ে আসলাম। ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএ, এটাকে আমরা কি বলবো, প্লাজমিড বলবো। আর এইটা ধরো একটা প্রাণীকোষ, প্রাণীকোষের ভিতর নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতর তোমার ক্রোমাটিন বস্তু আছে, মানে কোষের অন্যান্য উপাদানগুলো আছে। এখান থেকে এই প্রাণীটার কাছ থেকে আমি এরকম একটা বৈশিষ্ট্য আনতে চাই, যে বৈশিষ্ট্যটা আমার এখন দরকার। ধরো আমি হচ্ছে ভেড়া পালন করি, এই পাশে আমার ফার্মে যে ভেড়াগুলো আছে ওদের পশম অনেক বেশি ঘন হয়, ওদের গুণগত মানে পশমের গুণগত মান অনেক ভালো, যার জন্য ওই পশমগুলো যখন আমি বিক্রি করতেছি, ওখান থেকে ওই যে ভেড়ার উল দিয়ে কিন্তু আমরা জানি যে উলের কার্ডিগান, মাফলার এগুলো তৈরি করা যায়। সেক্ষেত্রে ওদের যেই উলগুলা, এগুলো অনেক চড়া দামে আমি বিক্রি করতে পারতেছি। এই পাশের ফার্মে যে ভেড়াগুলো আছে কোনো কাজেরই না, ওদের উল একটুও ঘন হয় না, গুণগত মানও ভালো না, যার জন্য আমি এগুলা চড়া দামে বিক্রি করতে পারতেছি না, কাস্টমার ফিরে যাচ্ছে, দেখতেছে যে ভালো না। এখন আমি ভাবতেছি যে কত ভালো হইতো যদি এই পাশের ভেড়াগুলাও এরকম উন্নত
পশম সমৃদ্ধ হইতো, তাহলে তো আমি আরও লাভবান হইতে পারতাম। তাহলে যেমন ভাবনা ওরকম কাজ এখন কিন্তু বাস্তবে আমরা করতে পারবো। ওই ভেড়াগুলার যেই জিনটা ওদের এই উন্নত বৈশিষ্ট্যের জন্য দায়ী, ওই জিনটা আমি নিয়ে ওদের ভিতরে দিয়ে দিব, অনুন্নত যারা আছে তাদের ভিতর দিয়ে দিব। তাহলে এই যে কোষটা, এটা হচ্ছে ভেড়ার ধরো একটা কোষ, যেখানে এই যে ক্রোমোজোমগুলো, আমরা জানি ক্রোমোজোমের ভিতরে বৈশিষ্ট্যগুলা মানে নিহিত থাকে, ক্রোমোজোমকে বংশগতির ধারক ও বাহক বলা হয়। তাহলে এই ক্রোমোজোমের ভিতর থেকে আমি জিনটা নিয়ে নিব। এখন কিছু খণ্ডে খণ্ডে আমি এই অংশগুলোকে কাটবো, যেখানে ভিতর আমার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলো আছে, এরকম কিছু খণ্ড আমি কাটলাম। কাটার পরে এই যে প্লাজমিডটা, এই প্লাজমিডটাকেও আমি একটা খাঁজ কেটে নিলাম, যেই খাঁজের ভিতরে আমি পরবর্তীতে ওই প্রাণী থেকে এখান থেকে যেটা পাইলাম ওটাকে স্থাপন করব। এখন মুখে বলতে তো কত সহজ মনে হচ্ছে যে আমি কেটে ফেললাম, কাটা কি এতই সহজ? এই ছোট্ট অংশটা আমি কিভাবে কাটবো বলো তো? ডিএনএ কত ছোট, মানে একটা কোষ কত ছোট জিনিস, তার ভিতরে আবার ক্রোমোজোম, তার ভিতরে আবার ডিএনএ। তাহলে ওইটাকে আমি কাটার জন্য এখানে একটা এনজাইম ব্যবহার করব। এনজাইমটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম এখানে কাজ করতেছে, এনজাইম রেস্ট্রিকশন এনজাইম কাজ করবে। আর এইখানেও যখন কাটতেছি তখন আমি রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করব। এখন এরকম দুইটা অংশ আমি নিয়ে নিলাম, এই পাশেরটা আমি লাল রং দিয়ে আঁকি। ধরো এইগুলা হচ্ছে এই যে লাল রঙের অংশগুলো আমি কেটে নিলাম। এবার এই লাল রঙের অংশটা আমি কি করব, এই প্লাজমিডের ভিতরে এই জায়গাটায় গেঁথে দিব। এই যে গেঁথে দিচ্ছি বা জোড়া লাগাই দিচ্ছি, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে গাঁথন। গেঁথে দিব। কিভাবে গেঁথে দিব দেখো তো? আমরা কোনো কিছুর সাথে কোনো কিছু জোড়া লাগাই কিভাবে? সুপার গ্লু দিয়ে চাইলে আমরা জোড়া লাগাইতে পারি, কিন্তু কোষের ভিতরে তো তুমি এখন সুপার গ্লু ব্যবহার করতে পারবা না। কি করবা তাহলে? এখানে আঠার মতো একটা অংশ আমরা ব্যবহার করি, যেটাকে আমরা বলি হচ্ছে লাইগেজ এনজাইম। লাইগেজ হচ্ছে এখানে জোড়া লাগাইতে সাহায্য করে বা আঠার মতো কাজ করে। তাহলে দেখো, প্রাণী থেকে যে কাঙ্ক্ষিত জিনটা আমি পাইছিলাম, যে জিনের ভিতরে তোমার উন্নত পশম হওয়ার জন্য বৈশিষ্ট্যগুলো লুকানো ছিল, ওই বৈশিষ্ট্যটা নিয়ে আমি এই প্লাজমিডের ভিতর গেঁথে দিলাম। কিভাবে গাঁথলাম? লাইগেজ এনজাইম দিয়ে গাঁথলাম। লাইগেজ এনজাইম গাঁথলাম। এবার আমি এই যে ডিএনএটা পাইলাম, এই ডিএনএটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন ডিএনএ। এখন ব্যাকটেরিয়া তো এই জায়গায় রেগে মেগে ফায়ার হয়ে আছে যে তুমি ওর প্লাজমিডটা বের করে নিয়ে নিছো, সরি ব্যাকটেরিয়া, তোমার প্লাজমিড তুমি নিয়ে নাও। এখন আমি ওই ব্যাকটেরিয়ার ভিতরে ওকে আবার ওর প্লাজমিডটা দিয়ে দিলাম, কিন্তু ব্যাকটেরিয়ার তো আর মস্তিষ্ক নাই, ও তো বুঝতেছে না আমি তো আমার কাজটা করে ফেলছি। কি করলাম? ওকে আমি যেই প্লাজমিডটা ফেরত দিলাম, ওই প্লাজমিডের ভিতরে ছিল আমার যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটা, ওইটা দেখো তো। এই ব্যাকটেরিয়ার ভিতরে যে প্লাজমিড, ওখানে ভিতর আগের প্লাজমিডটা কিন্তু নাই, কিছু জায়গা আমি চেঞ্জ করে ফেলছি। এখন ব্যাকটেরিয়া তো মনের সুখে জীবনযাপন করতেছে, ও সংখ্যা বৃদ্ধি করবে, ও হচ্ছে মানে জীবনযাপন করতেছে আর কি। এখন ব্যাকটেরিয়ার একটা বৈশিষ্ট্য আছে, ওরা কি করতে পারে? স্ববিভাজনে সক্ষম, ওরা নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে। এখন এই ব্যাকটেরিয়াটা নিজের সংখ্যা বৃদ্ধি করবে, এরকম অনেকগুলা ব্যাকটেরিয়া সে তৈরি করলো। যখন সে এরকম অনেকগুলা ব্যাকটেরিয়া তৈরি করতেছে, ওর ভিতরে কিন্তু আমার উদ্দেশ্যটাও হাসিল হয়ে গেল। আমি যে চাইছিলাম এরকম বৈশিষ্ট্য, উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ জিন, এরকম অনেকগুলো উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ জিন আমি পেয়ে গেছি। এখন এই জিনগুলা আমি ইনজেক্টের মাধ্যমে ওই যে অনুন্নত ভেড়াগুলা ছিল তাদের ভিতরে দিয়ে দিব। তখন কি হবে? ওই ভেড়াগুলার বা নতুন সৃষ্ট যে জীবটা, তখন ওদের পশমগুলাও অনেক বেশি ঘন হবে। ও তোমার উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ একটা জীব তৈরি হলো। এই যে জীবটা, ওই জীবটাকে আমরা বলি হচ্ছে জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, ট্রান্সজেনিক জীবও বলা যায়। তাহলে এই পুরা যে প্রসেসটা যা যা করলাম, এটাকে আমরা বলবো হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তাহলে এই প্রযুক্তিটাই এখানে আমরা বর্ণনা করব। কি বলছে? চিত্র বি এর পদ্ধতিটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে সবার প্রথমে তুমি যে উদ্দীপক দেখে বুঝতে পারছো এটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, ওই কথাটাই হচ্ছে প্রথম লাইনে বলে দিবা যে উদ্দীপকের চিত্র বি এর যে প্রক্রিয়াটার কথা বলা হয়েছে ওটা হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তারপরে এই যে প্রযুক্তিটা ধাপে ধাপে আমরা কিভাবে করলাম? সবার প্রথমে একটা ব্যাকটেরিয়া নিলাম, ব্যাকটেরিয়াটার নাম কি? ইকোলি ব্যাকটেরিয়া বা এশিরেশিয়া কোলি। ওই ইকোলি ব্যাকটেরিয়াটা, তারপরে ওখান থেকে আমরা প্লাজমিড বের করলাম, কাঙ্ক্ষিত জিন ওর ভিতর দিলাম। জিনটা মেনলি ট্রান্সফার করাই হচ্ছে আমাদের কাজ, একজনের উন্নত বৈশিষ্ট্য জিন আরেকজনের ভিতর দিয়ে দিলাম। তাহলে এই যে প্রক্রিয়াটা ধাপে ধাপে যে আমি করলাম, সবার প্রথমে হচ্ছে প্লাজমিড বের করে আনলাম, তারপরে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করলাম, তারপরে ওই প্রাণী কোষ থেকে যে খণ্ডটা ওইটাও রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কর্তন করলাম, তারপরে দুইটা গাঁথন প্রক্রিয়ার মাধ্যমে লাইগেজ এনজাইম দিয়ে জোড়া লাগালাম।
তারপরে কি হইলো, আবার ব্যাকটেরিয়ার ভিতরে দিয়ে দিলাম, ব্যাকটেরিয়া স্ববিভাজনে সক্ষম। এরকম পয়েন্ট করে করে আমরা সবগুলা, মানে আমি যেভাবে বলে বলে তোমাকে কাজগুলা করছি, চিত্রটা এঁকে এঁকে দেখাইছি, ওই কথাবার্তাগুলাই হচ্ছে পয়েন্ট করে লিখবা। এখন আমি পিডিএফ ধরে ধরে পড়াইতে পারবো না, কারণ তোমাদের কাছে ইজি বায়োলজি বইটা আছে। ইজি বায়োলজি বইয়ে তুমি তো পড়াটা পাচ্ছই, ওই পড়াটাই শুধু তুমি বুঝতে পারার জন্য বা তোমার কনসেপ্টটা যাতে আরেকটু ক্লিয়ার হয় তার জন্যই হচ্ছে আমি এখানে মানে চিত্র এঁকে বুঝাইলাম। এরপরে আসো ঘ নাম্বারটায় যাই। ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা নিরসনে চিত্র এ এর ভূমিকা। ক্রমবর্ধমান বলতে হচ্ছে ক্রমশ বাড়তেই আছে। অবশ্যই আমরা বাংলাদেশের ক্ষেত্রেও যা দেখতে পাই যে বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বাড়তেছে শুধু। এখন ক্রমবর্ধমান জনসংখ্যার যে চাহিদা, অবশ্যই অনেক মানুষের জন্য অনেক বাসস্থানের চাহিদা, বা কৃষি জমি ওরা ভরাট করে বসবাসের জন্য ঘরবাড়ি তৈরি করে ফেলতেছে। কৃষি জমি যখন ভরাট করতেছে তখন হচ্ছে তোমার খাদ্যের অভাবও কিন্তু দেখা দিচ্ছে। অনেক জনসংখ্যার জন্য অনেক খাদ্যের প্রয়োজন। খাদ্যের সংকট দূর করার জন্য বা ওদের চাহিদাগুলা পূরণ করার জন্য আমরা এই প্রক্রিয়াটা কি বলছিলাম, এই প্রক্রিয়াটার নাম এটা ছিল আমাদের টিস্যু কালচার। এই টিস্যু কালচার প্রক্রিয়াটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে পালন করে? কারণ আমরা অল্প সময়ে অধিক সংখ্যক চারা উৎপাদন করতে পারি। এই যে যখন চারাগুলো উৎপাদন করতেছি বা ফসল উৎপাদন করতেছি, এই ফসলের কারণে তোমরা হচ্ছে খাদ্যের যোগান আমরা অনেক বেশি পরিমাণে দিতে পারতেছি। তাহলে এইখানটাতেও বর্ণনা শুরু করব কিভাবে। উদ্দীপকটা যে আমি বুঝতে পারছি, এটা যে টিস্যু কালচার প্রযুক্তির কথা বলছে, এটা হচ্ছে সবার প্রথমে লিখে দেওয়া লাগবে। উদ্দীপকে যখন কোনো হিন্টস দেওয়া থাকে, সরাসরি যখন বলে দেয় না, তখন তুমি যে হিন্টসটা ধরতে পারছো এটা সবার আগে লিখবা। দেখো একদম ঘ নাম্বার শুরু করেই আমি কি লিখছি, যে টিস্যু কালচার প্রযুক্তিটাকে বোঝানো হয়েছে। এই ওয়ার্ডটা যখন লিখবা তখন হচ্ছে তোমার এখানে 1 নাম্বার কনফার্ম। বড় প্রশ্নগুলাতে টিচারের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। উনি চাইলে কিন্তু তোমার প্রশ্নের নাম্বার কমায় দিতে পারে, বাড়ায় দিতে পারে। এটা হচ্ছে মানে বলা যায় না যে কে কীরকম নাম্বার দেয়। সেক্ষেত্রে ভিতরের বর্ণনা আমরা অবশ্যই পারফেক্ট করে লেখার চেষ্টা করব, কিন্তু তারপরেও হচ্ছে নাম্বার কম দিলে এটা মানে কিছু করার নাই। কিন্তু এই জায়গায় যখন আমরা নামটা লিখব যে আমি বুঝতে পারলাম এটা টিস্যু কালচার প্রযুক্তি, এইখানে তোমার 1 নাম্বার হচ্ছে শিওর। তাহলে 1 নাম্বার শিওর হওয়ার পরে চলো আমরা নিচের দিকে যাই। কি বলছে? একটা টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোনো মিডিয়ামে বর্ধিতকরণ প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের টিস্যু কালচার। কি বললো বুঝলাম না তো। একটা টিস্যু বলতে আমরা কিছু কোষ, কয়েকটা কোষ একসাথে নিলে ওটাকে আমরা টিস্যু বলি। এই যে টিস্যুটাকে আমি কি করব, জীবাণুমুক্তকরণ একটা মিডিয়ামের ভিতর রাখবো। মিডিয়ামটা কীরকম? একটা ছোট্ট টিস্যু থেকে বড় একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করব। এখন তুমি টিস্যুটা নিয়ে আসছো গবেষণাগারে, এখানে তো সূর্যের আলোও পাচ্ছে না, ও কোনো খনিজ লবণ পাচ্ছে না, কোনো ভিটামিন, কোনো সুক্রোজ, ফাইটোহরমোন কিচ্ছু পাচ্ছে না। তাহলে এখন কি করা লাগবে? তোমাকে ওই টিস্যুটাকে এই প্রয়োজনীয় উপাদানগুলো সাপ্লাই করতে হবে। আমি বাইরে থেকে হচ্ছে কিনে এনে ওখানে সুক্রোজ দিলাম, ভিটামিন দিলাম, খনিজ লবণ দিলাম, উদ্ভিদের বৃদ্ধির জন্য যে হরমোনগুলো প্রয়োজন ওই হরমোনগুলো দিলাম, এগার দিয়ে জমাট বাঁধায় একটা মিডিয়াম তৈরি করলাম। ওই মিডিয়ামটা এখন আমার আবার জীবাণুমুক্ত করা লাগবে, কারণ জীবাণু যদি থাকে এই প্রক্রিয়া কখনো সম্পন্ন হবে না। তাহলে ওইটা আমি অটোক্লেভ যন্ত্র ভিতর রাখতাম। যন্ত্রটার নাম কি? অটোক্লেভ। অটোক্লেভ যন্ত্রের ভিতর 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট ধরে 15 পাউন্ড স্কোয়ার পাউন্ড চাপের ভিতর যদি রাখো, সেক্ষেত্রে ওই মিডিয়ামটা হচ্ছে তোমার জীবাণুমুক্ত হয়ে যাবে। এখন জীবাণুমুক্ত করার পরে দেখবা যে ছোট্ট একটা চারা তৈরি হয়েছে, একটা অণুচারা তৈরি হয়েছে। এই অণুচারাটার আবার মূল নাই, শিকড় না থাকলে সে উদ্ভিদ কিভাবে খাদ্য শোষণ করবে, মাটির নিচ থেকে কিভাবে পানি গ্রহণ করবে। তারপরে আবার আমাদেরকে এটাকে মূল উৎপাদন মিডিয়ামের ভিতর রাখা লাগবে, যেখানে ভিতর পরবর্তীতে আমরা দেখবো যে এরকম ওর শিকড় বের হয়েছে। শিকড় বের হওয়ার পরে উদ্ভিদটা কি হবে? আস্তে আস্তে বিভাজিত হয়ে কোষ বিভাজনের মাধ্যমে বড় একটা উদ্ভিদ তৈরি করবে, মানে কিছুটা বড়, এই যে পাতা লতা এরকম একটা উদ্ভিদ তৈরি হইলো। এখন তুমি এই উদ্ভিদটাকে মাঠ পর্যায়ে স্থাপন করতে পারবা বা মাটিতে দিতে পারবা। এখন ওর মূল আছে, ও মূল দিয়ে হচ্ছে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো নিতে পারবে, পাতায় খাদ্য তৈরি করতে পারবে। তাহলে দেখো তুমি একটা ছোট্ট টিস্যু থেকে পুরো একটা উদ্ভিদ তৈরি করে ফেলছো, তাও আবার কোথায়? তোমার ল্যাবের ভিতরে, গবেষণাগারের ভিতরে। তোমার এখানে কোনো মাটি নিড়ানি দেওয়ার প্রয়োজন হয় নাই, কোনো কীটনাশক সার দেওয়ার প্রয়োজন হয় নাই, ওইখানে হচ্ছে তোমার পরিচর্যা করার কোনো মানে দীর্ঘদিন পরিচর্যা করার কোনো দরকার হয় নাই। তাহলে এই যে প্রসেসটা, এটা গেল আমাদের টিস্যু কালচার। তাহলে প্রসেসটা তো বুঝলাম, সুবিধাগুলো কি এটা দেখি। টিস্যু কালচারে জনসংখ্যা কিভাবে মানে সাহায্য হবে, উদ্দীপকে যে কথাটা বলছে ওইটা কিভাবে বর্ণনা করব।
দেখো 1 নম্বর পয়েন্টে কি বলছে, টিস্যু কালচার প্রযুক্তির কৌশলকে কাজে লাগিয়ে আজকাল উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে এবং উন্নত জাত উদ্ভাবনে ব্যাপক সাফল্য বয়ে এনেছে। কি বললো জিনিসটা? উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে, প্রজনন বলতে আমরা কি বুঝতেছি, কোনো একটা জীব সে চায় পৃথিবীতে তার অনুরূপ আরেকটা জীব রেখে যেতে, তার অস্তিত্ব যাতে একদম বিলীন না হয়ে যায়, সে তার মানে সন্তান সন্ততিতে বংশধর রেখে যাইতে চায়। উদ্ভিদের ক্ষেত্রেও সেম, উদ্ভিদও চায় তার প্রজাতিটা যাতে বিলুপ্ত না হয়, সেক্ষেত্রে প্রজননের মাধ্যমে সে তার সংখ্যা বৃদ্ধি করবে। তাহলে উদ্ভিদের প্রজনন বলতে উদ্ভিদের সংখ্যা বৃদ্ধিটা বোঝাচ্ছে। এখন তুমি ওই যে উদ্দীপকে আঁকাই ছিল, একটা ছোট্ট চারা গাছ থেকে অনেকগুলো চারা গাছ তৈরি করছিল, তাহলে এই যে সংখ্যা বৃদ্ধি এটাই তো প্রজনন, তাই না? এবং উন্নত জাত উদ্ভাবন, এখন উন্নত জাত বলতে তুমি ধরো তোমার বাগানে বা তোমার বারান্দায় একটা গাছ লাগাইছো, যেখানে লেবু গাছ লাগাইছো, ওই লেবু গাছটা মরে যায় কিছুদিন পর পর, লেবুও দেয় না, বছরে 1-2টা লেবু তুমি পাও শুধু, তার মানে ওর ফলন কম, ওর রোগ প্রতিরোধ ক্ষমতাও কম, মানে জীবনী শক্তি ভালো না। সেক্ষেত্রে তুমি এরকম একটা গাছ আবার তোমার বন্ধুর বারান্দায় আছে, যেই গাছটা আবার ধুমায় লেবু ধরে, কোনো রোগ ব্যাধি ওই গাছটাকে আক্রমণ করতে পারে না, তাহলে তুমি ওই গাছ থেকে ছোট্ট একটা কুড়ি, ছোট্ট একটা টিস্যু, পার্শ্ব মুকুল, শীর্ষ মুকুল বা পরাগরেণু কিছু একটা তুলে নিয়ে চলে আসো, এনে গবেষণাগারে টিস্যু কালচারের মাধ্যমে একটা গাছ বানায় ফেলো। এই যে গাছটা তুমি তৈরি করলা, ওইটা হবে ওই বন্ধুর যে লেবু গাছটা যেরকম মানে অনেক বেশি ফলনশীল, তারপর অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, এরকম হুবহু একটা গাছ কিন্তু তুমিও তৈরি করে ফেলতে পারবা। তাহলে উন্নত জাত তৈরি হইল না? এই যে উন্নত জাত, তোমার যেই লেবুর যে জাতটা ছিল সেখানে তোমার ফলন হচ্ছিল না, তাহলে ওইটা আমাদের সংখ্যা বৃদ্ধি করে, মানে এরকম উন্নত বৈশিষ্ট্য না থাকলে ওইটারে তো কেউই চায় না, আমিও চাই না, তাহলে ওই লেবু গাছটা আমি ফেলে দিলাম, ওই বন্ধুর যে লেবু গাছটার মতো সুন্দর একটা উন্নত বৈশিষ্ট্যের গাছ আমার এখন তৈরি করতে পারলাম। তাহলে উন্নত বৈশিষ্ট্য বা উন্নত জাত উদ্ভাবনের ক্ষেত্রে এই যে টিস্যু কালচার প্রক্রিয়াটা ব্যবহৃত হইল। তাহলে 2 নাম্বারটায় যাই, ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে, ওই যে জনসংখ্যা যখন অনেক বাড়তেছে তখন কি হয়, অনেক বেশি থাকার জায়গার সংকট দেখা দেয়, ভূমির সংকট দেখা দেয়, তবে গাছপালা কেটে ফেলতে থাকে মানুষজন, মানে গাছপালা কেটে প্লেন জায়গা তৈরি করে ওখানে বাসাবাড়ি তৈরি করে, গাছ কেটে যে কাঠ পায় ওগুলো ঘর বানাইতে ব্যবহার করে, মানে প্রকৃতিকে নষ্ট করে ফেলতেছে। অধিক জনসংখ্যা কিন্তু প্রকৃতির উপর বিরূপ প্রভাব ফেলে। তাহলে এই যে ভূমি আর প্রাকৃতিক সম্পদের যে ব্যাপক হারে হ্রাস ঘটতেছে, ওই স্বল্প পরিসরে অধিক ফলনের ক্ষেত্রে এখন তোমার জায়গা জমির অভাব, সেক্ষেত্রে তুমি ল্যাবের ভিতর যখন এই কাজটা করতেছো তখন কিন্তু তোমার আবাদ জমির কোনো প্রয়োজন হচ্ছে না। টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা এই অধিক জনসংখ্যার ফলে যে সমস্যাটা হচ্ছে ওইটা থেকে কিন্তু মানে বের হয়ে এসে ফসল তৈরি করতে পারতেছি। তারপরে দেখো 3 নাম্বারটা কি বলছে, টিস্যু কালচার প্রয়োগ করে আলুর রোগমুক্ত চারা উৎপাদন করা যায়। ওই যে যেমন আমি উন্নত বৈশিষ্ট্যের উদ্ভিদ তৈরি করছি, তাহলে আলুর ক্ষেত্রে আমরা রোগমুক্ত চারা উৎপাদন করতে পারতেছি। রোগ বলতে মানে আমরা এরকম মানে প্রকৃতিতে যে গাছপালাগুলো বেড়ে ওঠে ওরা কিন্তু অনেক বেশি তোমার বাইরের যে ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। যেমন পেঁপের গায়ে তোমরা কখনো এরকম গোল গোল রিং স্পট দেখছো, এটা কিন্তু পাপায়া রিং স্পট ভাইরাসের কারণে হয়। তারপরে পাটের ক্ষেত্রে বা আখের ক্ষেত্রে আমরা লাল লাল দাগ পড়তে দেখি, ওইটা কিন্তু তোমার টোবাকো মোজাইক ভাইরাসের কারণে হয়। টমেটোতে যে ভাইরাসটা আক্রমণ করে ওইটাকে আমরা বলি টমেটো মোজাইক ভাইরাস। এরকম অনেক ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণে কিন্তু আমাদের ফসলগুলা ক্ষতিগ্রস্ত হতে পারে, যেই ফসলগুলোকে আমরা রোগ মুক্ত রাখার জন্য এই টিস্যু কালচার প্রযুক্তি কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে যেই উদ্ভিদের তোমার জীবনী শক্তি বেশি বা অভিযোজন ক্ষমতা বেশি, প্রকৃতিতে সে টিকে থাকতে পারতেছে বেশি, ওরকম উদ্ভিদের চারা নিয়ে তুমি একটা গাছ তৈরি করে ফেলো, অনেকগুলো চারা তৈরি করো, সেক্ষেত্রে ওই চারাগুলো হবে তোমার অধিক জীবনী শক্তি সম্পন্ন। তাহলে ওই কথাটাই বলছে যে আলুর রোগমুক্ত চারা উৎপাদন করা সম্ভব হচ্ছে। তাহলে আলুর মতো ওরকম আরও অনেক উদ্ভিদের কিন্তু মানে আমরা প্রসেসিং চলতেছে। 4 নাম্বারটা দেখো, এছাড়াও নানা ঔষধি উদ্ভিদে টিস্যু কালচারের মাধ্যমে চারা উৎপাদন করা যায়। ঔষধি উদ্ভিদ বলতে তোমার প্রয়োজন এই উদ্ভিদটা, কিন্তু এই উদ্ভিদটা এত বেশি গজায় না, সেক্ষেত্রে তুমি টিস্যু কালচারের মাধ্যমে অনেকগুলো এই উদ্ভিদ তৈরি করে ফেলতে পারো। আমি যদি একটা উদাহরণ দেই, ধরো তিমি মাছের তেল থেকে আমরা রকেট চালাইতে পারি। এখন তুমি সমুদ্রের নিচে যায় তিমি মাছকে ডিস্টার্ব করে ওর সাথে যুদ্ধ করে তেল নিয়ে আসবা রকেট চালানোর জন্য, তিমি মাছেরও অসুবিধা, তোমারও অসুবিধা। এইটার অল্টারনেটিভ হিসেবে আমরা জোজোবা গাছের তেল ব্যবহার করতে পারি। এখন জোজোবা গাছ যেটা, এটা আবার বেশি হয় না, এখন পড়ছি আরেক বিপদে। জোজোবা গাছ থেকে নিতে পারতেছি ভালো কথা, প্রকৃতিতেই হচ্ছে, আমাদের আর সিন্ধু সেচে যাওয়া লাগতেছে না, কিন্তু এই জোজোবা গাছের ফলন বা ওর যে বংশবৃদ্ধির যে হার এটা অনেক কম। তুমি টিস্যু কালচারের মাধ্যমে অনেকগুলা জোজোবা গাছ তৈরি করতে পারো, যার ফলে ওই জোজোবা গাছ থেকে কিন্তু আমরা
তেল আহরণ করে তারপরে হচ্ছে তোমার রকেট, জাহাজ, উড়োজাহাজ এখন যা ইচ্ছা চালাতে পারতেছি, তাহলে এটা ভালো না? তাহলে ঔষধি উদ্ভিদের ক্ষেত্রেও তুমি ঔষধি উদ্ভিদ কম হইলে সেক্ষেত্রে আমরা ওর সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করতে পারতেছি, সংখ্যা বৃদ্ধির মাধ্যমে আমরা ওটাকে অনেক বেশি ব্যবহারও করতে পারতেছি। এরপরে টিস্যু কালচারের মাধ্যমে মাতৃ উদ্ভিদের হুবহু গুণসম্পন্ন চারা উৎপন্ন হয়। এই যে দেখো, মাতৃ উদ্ভিদের হুবহু গুণসম্পন্ন, তুমি যেই উদ্ভিদ থেকে ওই টিস্যুটুকু নিচ্ছ হুবহু সেম ওই উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পন্ন আরও অনেকগুলো উদ্ভিদ তুমি পাইতে পারো। মানে ওদের ভিতরে মানে বাইরে থেকে কোনো বৈশিষ্ট্য এসে অ্যাডজাস্ট হচ্ছে না, হুবহু যেরকম উদ্ভিদে তুমি নিচ্ছ ওরকম উদ্ভিদের মতো হচ্ছে আমরা মানে চারাটা পাচ্ছি, যার জন্য কাঙ্ক্ষিত যে বৈশিষ্ট্যগুলা ওই বৈশিষ্ট্যগুলা তুমি অনেক বেশি পরিমাণে পাচ্ছ। বাইরে থেকে কোনো এলোমেলো বৈশিষ্ট্য এসে তোমার কাজটাকে হ্যাম্পার করতেছে না। তাহলে এটা অবশ্যই একটা ভালো দিক, টিস্যু কালচারের একটা উপকারী দিক। তাহলে দেখো এতগুলো উপকারী দিক আছে, যেটা কি করতেছে আমাদের অধিক জনসংখ্যার সমস্যাটাকে কিন্তু মানে সমস্যা মনে করতে দিচ্ছে না। কারণ অধিক জনসংখ্যা থাকলে আমাদের খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, বাসস্থান অনেক কিছু ঝামেলা হয়। কিন্তু এই টিস্যু কালচার আমাদেরকে এই সমস্যাগুলো থেকে মানে পরিত্রাণের একটা আলোর দিক নির্দেশনা দিচ্ছে। তাহলে বায়োটেকনোলজি ব্যবহার করে আমরা কিন্তু টিস্যু কালচারের মাধ্যমে অধিক জনসংখ্যার যে সমস্যাগুলো এগুলো দূর করতে পারতেছি, অধিক ফলন করতে পারতেছি, যার জন্য খাদ্যের অভাব হচ্ছে না। তাহলে এই যে স্বাভাবিক কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলো সুন্দর করে পয়েন্ট করে যদি লিখতে পারো। আচ্ছা, আরেকটা কথা, বর্ণনামূলক প্রশ্নে চেষ্টা করবা সবসময় পয়েন্ট করে লেখার। প্রশ্নে লেখা থাকবে বর্ণনা করো বা বিশ্লেষণ করো, প্রশ্নের কথা শুনে তুমি আবার ধুমায়া 3-4 পৃষ্ঠা বর্ণনা লেখা শুরু করে দিও না। বর্ণনা লিখতে তোমারও বোরিং ফিল হবে, টিচারও কখনো এত বড় বর্ণনা পড়ে না। টিচার হচ্ছে পয়েন্ট আকারে দিলে বেশি খুশি হয়, পয়েন্টের দিকে তাকালেই জানতে পারলো তুমি কতগুলো ইনফরমেশন জানো, সেক্ষেত্রে প্রশ্নটা স্ট্যান্ডার্ডও হয়, সহজেই ছোট করে শেষ করে ফেলা যায়। তাহলে পয়েন্ট আকারে আমরা সুন্দর করে এই কথাবার্তাগুলো যেগুলো আমি বললাম এগুলো হচ্ছে লিখবা, পরীক্ষা খাতায় রিপ্রেজেন্ট করবা, আশা করি একটা স্ট্যান্ডার্ড মার্কস উঠে যাবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।